হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা করতে চলেছি। স্ট্যাটিক জিকে এমন একটা পার্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য সেটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা ঠিকঠাক মতো যদি তোমরা অ্যাটেম্প করতে পারো তাহলে সেখান থেকে অনেকটা মার্কস ক্যারি করে এবং সেটা ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রে সেটা অনেক বেশিভাবে হেল্প করে। তো লেটস বিগিন। ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নিই। First question বলছে the Garba folk dance that is seen in the news recently is associated with which state? গরবা বলে যে লোকনৃত্যটি হয় সেটি নিউজে কারেন্টলি দেখা গেছিল, সেটা কিসের কোন স্টেটের সাথে কোন রাজ্যের সাথে সেটা জড়িত। অপশনস রয়েছে এ ওড়িশা, বি মধ্যপ্রদেশ, সি অন্ধ্রপ্রদেশ, ডি গুজরাট। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, তবু আমি বলে দিই গরবা হচ্ছে গুজরাটের লোকনৃত্য। গুজরাটে নবরাত্রি বলে যে উৎসবটা হয় সেটা দেবী দুর্গার একটা শক্তি, দেবী দুর্গার একটা অংশকে সেইভাবেই পূজা অর্চনা করা হয় 9 দিন ধরে। সেটা নবরাত্রি ফেস্টিভ্যাল। যেমন আমাদের দুর্গাপুজো যেরকম ফেমাস, তেমন গুজরাটিদের সেরকম নবরাত্রি ফেস্টিভ্যাল। তো গরবা গুজরাটের লোকনৃত্য। তো আনসার হচ্ছে অপশন ডি, গুজরাট। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে which of the following areas was not included in Ashoka's empire? তো অশোকা দ্য গ্রেট এম্পায়ার মানে এম্পেরার বলতে পারো আর কি, তিনি অশোকা দ্য গ্রেট এম্পেরার, তার সময় কোন এরিয়াগুলি তার রাজত্বের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না? অপশনস হচ্ছে এ আফগানিস্তান, বি বিহার, সি শ্রীলঙ্কা, ডি কলিঙ্গা। তো তোমাদের কি মনে হয় কোনটা অপশন হতে পারে? আমি বলে দিচ্ছি, অপশন হচ্ছে সি, শ্রীলঙ্কা। দেখো এখানে বলা হচ্ছে শ্রীলঙ্কা ওয়াজ নট লোকেটেড ইন অশোকাস এম্পায়ার। অশোক মানে মৌর্য বংশের বিখ্যাত রাজা অশোকের সাম্রাজ্যবর্তী অঞ্চল হিসেবে শ্রীলঙ্কা কখনোই ছিল না। ইন অশোকাস সেকেন্ড ইনস্ক্রিপশন ইট বিকামস ক্লিয়ার দ্যাট অশোকাস অথরিটি ইন ইন্ডিয়া ওয়াজ ubiquitous except for Chola, Pandya, Satyapura, Karalaputta and Tamrabarni, as these kingdoms were called extradition or frontier kingdoms. তো তোমরা বুঝতে পারছো যে অপশন হচ্ছে সি, শ্রীলঙ্কা কিন্তু কখনো অশোকের রাজত্ব বা সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। তারপরে নেক্সট কোয়েশ্চেন, ইন which of the following inscriptions Ashoka are the South Indian states mentioned? In which of the following inscriptions of Ashoka are the South Indian states mentioned? কোন কোন ইনস্ক্রিপশনে সেটা বইয়ের ঐতিহাসিক কিছু ঘটনা বলি, সেটা বইয়ের মধ্যেও লিপিবদ্ধ হতে পারে এবং সেটা পাথরে খোদাই কিছু হতে পারে, সেটা বিভিন্ন রূপে থাকতে পারে। তো সেটা কোন ইনস্ক্রিপশনের মধ্যে সাউথ ইন্ডিয়ান স্টেটের সেই বর্ণনাটা আমরা পাই? এখানে আছে অপশন এ থার্ড মেন ইনস্ক্রিপশন, অপশন বি সেকেন্ড মেন ইনস্ক্রিপশন, অপশন সি নাইন্থ মেন ইনস্ক্রিপশন এবং অপশন ডি ফার্স্ট কলাম ইনস্ক্রিপশন। সো এখানে যেটা বলছে, Ashoka's inscriptions are divided into 3 parts: inscriptions, column articles and cave inscriptions মানে গুহা চিত্র। Second major inscription of Ashoka mentions the South Indian kingdoms of Chola, Pandya, Satiputta, Keralapatta etc. তার মানে মহারাজা অশোকের এখানে যে কোয়েশ্চেনটা বলেছে তাতে আনসার হচ্ছে অপশন বি, সেটা হচ্ছে সেকেন্ড মেন ইনস্ক্রিপশন। সেক্ষেত্রে সেইখানে in which following inscriptions of Ashoka are the South Indian states mentioned? সাউথ ইন্ডিয়ান স্টেটগুলো কোন ইনস্ক্রিপশনে মেনশন ছিল সেটার উত্তর হচ্ছে অপশন বি, সেকেন্ড মেন ইনস্ক্রিপশন। আচ্ছা, এরপর পরের কোয়েশ্চেনে আমরা চলে যাই। আনন্দবাজার পত্রিকা, দ্য আনন্দবাজার পত্রিকা ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য ইয়ার 1922 এ, বি হচ্ছে 1919, সি হচ্ছে 1920, ডি হচ্ছে 1925। আনন্দবাজার পত্রিকা যেটা আমরা সবসময় বাড়িতে পড়ে থাকি, সেখানে পেপারের ওপরেই লেখা থাকে ভারতের সর্বাধিক প্রচলিত বাংলা দৈনিক, সেটা কোন সালে প্রথম প্রকাশিত হয়েছিল? তো উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, এখানে তোমরা দেখে নিতে পারবে। 1922 সালে প্রথম প্রকাশিত হয় আনন্দবাজার পত্রিকা। এখানে বলছে in 1992 the newspaper Anandabazar Patrika was relaunched by proprietor Suresh Chandra Majumdar and editor Prafullo Kumar Sarkar. প্রফুল্ল কুমার সরকার এবং সুরেশচন্দ্র মজুমদারের তত্ত্বাবধানে প্রফুল্ল কুমার সরকার ইনি সম্পাদক ছিলেন। It was first printed on 13th March 1922 under their ownership and was against British rule.
তাদের ওনারশিপে এটা 13ই মার্চ 1922 সালে প্রথম প্রকাশিত হয়েছিল এবং এটি অবভিয়াসলি এটি ব্রিটিশ গভর্নমেন্টের তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের বিরোধিতা করেছিল পেপারটি। তো উত্তর হচ্ছে এ 1922। তারপরে কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। হু among the following viceroys of India, who among the following viceroys of India wrote a book Persia? পার্সিয়া নামক বইটি কোন ভাইসরয় লিখেছিলেন এর মধ্যে? অপশন হচ্ছে এ লর্ড এলগিন, বি লর্ড কার্জন, সি লর্ড মিন্টো, ডি লর্ড আরউইন। সো দ্য আনসার ইজ, তোমরা দেখতে পাচ্ছ, লর্ড কার্জন। লর্ড কার্জন এই বইটা লিখেছিল। লর্ড কার্জন লিখেছিলেন, লর্ড কার্জন রোড দ্য বুক পার্সিয়া। লর্ড কার্জন ইন্ডিয়াস ভাইসরয়, তিনি ভাইসরয় ছিলেন ইন্ডিয়াতে 1899 থেকে 1905-এর মধ্যে তিনি ইন্ডিয়ার ভাইসরয় ছিলেন তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টে। হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল তিনি ছিলেন, যথেষ্টই তিনি বিতর্কিত ভাইসরয় ছিলেন। তো সেই জন্যই তার নামটি সেইভাবে উল্লেখিত হয় মানে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বেঙ্গলি হ্যাজ essentially evolved from A. Sanskrit and Magadhi, B. Arabic, C. Hindi, D. Persian. এটা একটু ইজিলি গেস করা যায়। বাংলা এই যে ভাষা, বাংলা ভাষাটা কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে বা কোথাও থেকে ইভলভ করেছে, মানে রূপ পেয়েছে, এই যে আজকের রূপ, সেই বাংলা ভাষার রূপটা কোন নিম্নলিখিত ভাষা, নিম্ন উল্লেখিত ভাষার মধ্যে থেকে রূপ পেয়েছে? তো অপশনস এ হচ্ছে সংস্কৃত আর মগধি, বি হচ্ছে আরবিক, সি হচ্ছে হিন্দি, ডি হচ্ছে পার্সিয়ান। উত্তর হচ্ছে, আমরা জানি সংস্কৃত এবং মগধি। সংস্কৃত এবং মগধীর অনেক শব্দ, ভাতৃ, মাতৃ, পিতৃ, এই যে শব্দগুলো, এই শব্দগুলো থেকে কিন্তু মা, বাবা, পিতৃটা আমি বলছি না, মাতৃ থেকে মা, আরো কিছু কিছু শব্দ রয়েছে, সেখান থেকে কিন্তু বাংলা ভাষা আজকে রূপ লাভ করেছে। তাহলে এটার আনসার হচ্ছে অপশন এ, সংস্কৃত অ্যান্ড মগধি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনটা তোমরা দেখে নাও। Between 1204 and 1227, which dynasty ruled the Bengal? 1204 থেকে 1227 এই সময়কালের মধ্যে কোন রাজত্ব রাজ করেছিল বাংলার মাটিতে? অপশনস হচ্ছে এ, খিলজি ডাইনাস্টি, খিলজি বংশ। অপশন এ, বি হচ্ছে পাল ডাইনাস্টি, পাল বংশ, সি হচ্ছে সেন ডাইনাস্টি, সেন বংশ, ডি হচ্ছে বলবন ডাইনাস্টি, বলবন বংশ। তো এটার উত্তর আমি আশা করছি তোমরা জানো, অবভিয়াসলি আমি বলে দিচ্ছি এটার উত্তর। এটার উত্তর হচ্ছে খিলজি বংশ। তো এটা যেটা বলছে 1204 থেকে 1227-এর মধ্যে খিলজি বংশ বাংলার মাটিতে বাংলার মানুষজনদের তারা রুল করেছিলেন। The Khilji or Khilji dynasty was a Turko-Afghan dynasty which ruled on the Delhi Sultanate. তুর্কো আফগান যে সেখানকার যে খিলজি সাম্রাজ্য, সেটা দিল্লি সালতানাত থেকে মোটামুটি দিল্লির শাসন মানে ভার, যেখানে দিল্লিটা তো মেইন ছিল, সেখান থেকেই মেইনলি সমস্ত কাজকর্ম পরিচালনা হতো। সেই খিলজি ডাইনাস্টি, অপশনই খিলজি ডাইনাস্টি বা খিলজি সাম্রাজ্য কিন্তু বাংলার মাটিতে এই সময়কালের মধ্যে শাসন করেছিল। খিলজি ডাইনাস্টি বা খিলজি সাম্রাজ্যের একজন বিখ্যাত শাসক, তার নাম আমরা সবাই জানি, পড়েছি, আলাউদ্দিন খিলজি। এবার নেক্সট আমরা কোয়েশ্চেনে চলে যাই। জীবনানন্দ দাশ received সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড in 1955 for the poetry book. জীবনানন্দ দাশ বিখ্যাত কবি বাংলার, তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 1955 সালে কোন কবিতার, কোন কাব্যগ্রন্থের জন্য তিনি বা কোন কবিতার বইয়ের জন্য তিনি পেয়েছিলেন? সেটার অপশন হচ্ছে এ, ঘরে ফেরার দিন, বি, সাগর থেকে ফেরা, সি, শ্রেষ্ঠ কবিতা, এবং ডি হচ্ছে মোহিনী আরাল। Jivananand Das was an Indian poet, writer, novelist, essayist in Bengali language, popularly called রূপসী বাংলার কবি। তিনি কিন্তু রূপসী বাংলার কবি নামে খ্যাত ছিলেন জীবনানন্দ দাশ। নেক্সটে চলে যাচ্ছি। Who is the first writer to receive the জ্ঞানপীঠ award? জ্ঞানপীঠ নামে যে মানে একটা বিখ্যাত আমাদের পুরস্কার দেওয়া হয় বাঙালি সাহিত্যে, সেটা প্রথম কে রিসিভ করেছিলেন বা প্রথম কে পেয়েছিলেন? সেখানে অপশন রয়েছে এ, বিষ্ণুদেব,
বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সি আশাপূর্ণা দেবী এবং ডি সুভাষ মুখোপাধ্যায়। এখানে উত্তর হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইজ দ্য ফার্স্ট বেঙ্গলি রাইটার টু রিসিভ দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। উনি প্রথম বাঙালি লেখক যিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। বন্দ্যোপাধ্যায় was born at his ancestral home at লাভপুর village in বীরভূম district. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার লাভপুরে গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তখন ব্রিটিশ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত ছিল, এখন সেটা ওয়েস্ট বেঙ্গল। এবং তার বাবার নাম ছিল হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম প্রভাবতী দেবী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ফেমাস কাব্যগ্রন্থ রয়েছে, সেটার নাম হচ্ছে হাসুলি বাঁকের উপন্যাস সেটি। Vishwabharati, next question. Vishwabharati University, which was making news recently, was founded by which Indian personality? আমরা সবাই এটা জানি। বিশ্বভারতী সেটা শান্তিনিকেতনের বুকে একটি ভীষণই সম্মানজনক এবং ভীষণই গর্বে বাঙালির কাছে সেটি একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে বহুদিন আগে। সেটি কোন বিখ্যাত ব্যক্তিত্ব সেটি স্থাপনা করেছিলেন? অপশন এ রাজা রামমোহন রায়, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি অরবিন্দ ঘোষ, ডি অ্যানি বেসান্ট। তো আমরা সকলেই জানি, এটার অপশন না দিলেও মোটামুটি জানা যায়, এটা হচ্ছে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। Vishwabharati University, the oldest central university in the country, was founded by Rabindranath Tagore in 1921. বিশ্বভারতী ইউনিভার্সিটি, যেটা কিনা দেশের সব থেকে পুরনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেটি 1921 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথের হাত ধরে সেটি কিন্তু স্থাপিত হয়েছিল। In 1951, the institution was declared as a central university and institution of national importance by an act of parliament. 1951 সালে এই বিশ্ববিদ্যালয়টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রূপে এটি মর্যাদা লাভ করে এবং ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স এবং জাতীয় এটা ন্যাশনাল ইম্পর্টেন্সের একটা গুরুত্বপূর্ণ তকমা পায় অ্যাক্ট অফ পার্লিয়ামেন্টের অধীনে। Prime Minister Narendra Modi is to address the centenary celebrations of the Vishwabharati শান্তিনিকেতন, শতবর্ষ শান্তিনিকেতনে, সেইটা উপলক্ষে উনি বিশ্বভারতীকে এটা করেছেন, উনি অ্যাড্রেস করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। Which of the following rulers ek Brahman was used? অপশন হচ্ছে পুষ্যামিত্র সাং, এ, বি হচ্ছে খারবেল, সি গৌতমীপুত্র সাতকর্ণী, ডি হচ্ছে সুশরামান। এই কোয়েশ্চেনের আনসারটা হচ্ছে সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী। Satkarni, the son of Gautama, the ruler of Satbaham, is described the Nashik inscription as the only Brahmin. তিনি only শুধুমাত্র ব্রাহ্মণ হিসেবে একজন, তিনি সেইভাবে উল্লেখিত ছিলেন নাসিক ইনস্ক্রিপশনের মতে, which means unique Brahmin, মানে এক এবং অদ্বিতীয় ব্রাহ্মণ, or the only protector of the Brahmin. গৌতমীপুত্র সাতকর্ণীকে একমাত্র তিনিই ছিলেন যাকে অনলি প্রোটেক্টর অফ ব্রাহ্মণ বলা হয়েছিল আর কি নাসিক ইনস্ক্রিপশনের মতে। তো আনসার হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী, অপশন সি। অপশন সি গৌতমীপুত্র সাতকর্ণী। ওকে, নেক্সট হচ্ছে which one of the following is the correct chronology in relation to the invasions of India ancient times? আচ্ছা, ক্রোনোলজিটা কিভাবে ফলো হচ্ছে সেটা আমরা অপশনটা দেখে নিই। এ হচ্ছে গ্রিক শাকা কুষাণ, বি হচ্ছে গ্রিক কুষাণ শাকা, সি হচ্ছে শাকা গ্রিক কুষাণ, ডি হচ্ছে শাকা কুষাণ গ্রিক। এই আনসারটা যেটা হবে, এটা কোয়েশ্চেনটা বলতে চেয়েছে পরপর ক্রমবর্ধমান হিসেবে যদি আমরা ক্রমান্বয়ে দেখতে পারি যে কোন তিনটে কারেক্ট ক্রনোলজি বা কোন তিনটে ঠিক সময়কাল ধরে সেটা ফলো করেছে সেই পথটা, সেটা এইখানে চারটে অপশন রয়েছে, পরপর কোন কোন রাজত্ব আসছে আর কি। তো দ্য এক্স্যাক্ট ক্রনোলজি অফ দ্য কল ফর ফরেন ইনভেডার্স, যারা বাইরে থেকে আমাদের ভারতবর্ষকে আক্রমণ করেছিলেন, বাইরের শক্তি, তাদের মধ্যে গ্রিক, শক এবং কুষাণ। গ্রিকের টাইমিংটা দেওয়া আছে 32 BC, 326 BC। আলেকজান্ডার দ্য গ্রেট 326 BC থেকে তিনি রুল করেছিলেন। তারপর শক
শক যেটা আমরা বলি, শক হুন সেই শক হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি বিসি এবং কুষাণ হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি। এইটা হচ্ছে টাইম। তাহলে এটার অপশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ্রিক, শক এবং কুষাণ, সেটা হচ্ছে অপশন এ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, নেক্সট পেজে। সীতা ইন মডার্ন পিরিয়ড মিনস, সীতা মৌর্য যুগের সীতা মানেটা যেটা বলতে চাইছে সেটা এখানে অপশন কয়েকটা দেওয়া হয়েছে। সেটার অপশন হচ্ছে এ গডেস, বি আ রিলিজিয়াস ডেনোমিনেশন, সি ইনকাম ফ্রম স্টেট ল্যান্ড, ডি গ্রিন ল্যান্ড। সীতা রামায়ণের বিখ্যাত চরিত্র, তার মৌর্য যুগে সে সীতা নামের অর্থ। উত্তর হচ্ছে সেইখানে যেহেতু ইন মডার্ন পিরিয়ড দ্য স্টেট ল্যান্ড ওয়াজ ম্যানেজ বাই সীতাধ্যক্ষ, দ্য ইনকাম ফ্রম দিস ওয়াজ কল্ড সীতা। তাহলে এইটার উত্তর হচ্ছে অপশন সি, ইনকাম ফ্রম স্টেট ল্যান্ড। মৌর্য যুগে স্টেট ল্যান্ড সীতাধ্যক্ষ দ্বারা পরিচালিত হতো এবং ইনকাম যে আসতো সেটিকে সীতা বলা হতো। সো দ্য আনসার ইজ অপশন সি, ইনকাম ফ্রম স্টেট ল্যান্ড। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। Which of the following was related to revenue collection in the Council of Maurya Ministers? Revenue collection এর সাথে রিলেটেড কোনটা ছিল মৌর্য যুগে, ঠিক আছে? অপশন হচ্ছে সমাহর্তা, বি হচ্ছে ভবারিকা, সি হচ্ছে অন্তপাল, ডি হচ্ছে প্রদেষ্ঠা। তাহলে এটার আনসারটা আমরা দেখে নিই। দ্য কালেক্টর ইউজ টু কালেক্ট রেভিনিউ ইন দ্য ক্যাবিনেট অফ মৌর্য পরিষদ। Inland guards will take care of border guards of border force when the preceptor was the administrator of the subject or commissioners. Okay. তো কালেক্টর সমস্ত যে সব রেভিনিউ সেইগুলো সমস্ত মৌর্য পিরিয়ডে সমস্ত রেভিনিউগুলো কালেক্ট করতে। ইনল্যান্ড গার্ডস তারা এই সমস্ত বর্ডার গার্ডস, বর্ডার ফোর্সের সমস্ত দেখভাল করতেন। আর প্রিসেপ্টর হতেন অ্যাডমিনিস্ট্রেটিভ দিকগুলো দেখতেন, তারা সামরিক দিকগুলো তারা দেখতেন। The Rumindai column of Ashoka related to next question. From the birth, A from the birth of Buddha, B by the attainment of Buddha's knowledge, C from the Buddha's first sermon, D by the sacrifice of life of Buddha. আচ্ছা, Rumindai column, Ashokar Rumindai column related হচ্ছে Ashoka visited Lumbini in the 20th year of his reign. উনি এই সময়ে লুম্বিনী ভিজিট করেছিলেন and erected a stone pillar there. The religious tax on the village Lumbini was waived as it was birthplace of Buddha এবং income from land was reduced from 1/6 to 1/8. ওকে, তো সেটা হচ্ছে sacrifice of attainment of from the birth of Buddha. Acha, in which year Mahashweta Devi conferred with Ramon Magsaysay Award? Next question. তো এইখানে আমরা দেখতে পাচ্ছি মহাশ্বেতা দেবী বিখ্যাত লেখিকা বাংলার, তিনি র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডে কোন সালে ভূষিত হয়েছিলেন? অপশন হচ্ছে অপশন এ 1997, অপশন বি 1990, অপশন সি 1976 এবং অপশন ডি 1980। So the answer is 1976. উনি হাজার চুরাশির মা এই বিখ্যাত গ্রন্থটি লিখে এই মানে পুরস্কারটি পেয়েছিলেন। তার কারণ তখনকার 1970 এবং 74 এই যে প্রেক্ষাপটটা, নকশাল প্রেক্ষাপটের উপর তিনি কিন্তু এই উপন্যাসটি রচনা করেছিলেন, হাজার চুরাশির মা। তার উপর ভিত্তি করে তিনি রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন। আচ্ছা, হু ওয়ান দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2017 ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ? বেঙ্গলি ভাষায়, বাংলা ভাষায় সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2017 সালে কে পেয়েছিলেন? অমিত্র সুদান ভট্টাচার্য, বুদ্ধদেব দাশগুপ্তা, বি সি আফসার আহমেদ, ডি দেবেশ্রী। সো দ্য আনসার ইজ আফসার আহমেদ, অপশন সি। আফসার আহমেদ ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 2017 ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষায় উনি 2017 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড এই সম্মানে ভূষিত হয়েছিলেন আফসার আহমেদ। তো অপশন হচ্ছে অপশন সি। হু অফ দ্য ফলোইং has been honored with the Lifetime Achievement Awards by the West Bengal government? West Bengal government বা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট এই অ্যাওয়ার্ডে কে ভূষিত হয়েছিলেন এই অপশনসগুলোর মধ্যে? অপশন এ অজয় চক্রবর্তী, দ্বিজেন মুখোপাধ্যায়, অপশন বি শান্তনু মৈত্র অ্যান্ড
শিবাজি চট্টোপাধ্যায়, অপশন সি কুমার শানু অ্যান্ড বাপি লাহিড়ী, অ্যান্ড অপশন ডি শান্তনু মৈত্র এবং অজয় চক্রবর্তী। এইটার আনসার আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে অপশন সি কুমার শানু অ্যান্ড বাপি লাহিড়ী। তারা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তাদের ভূষিত করেছিলেন এই সম্মানটি প্রদর্শন করে। কুমার শানু এবং বাপি লাহিড়ীর প্রচুর কালজয়ী গান রয়েছে এবং সেই গান আমাদের বাংলা এবং বাঙালি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আমরা সকলেই জানি সেটা। নেক্সট চলে আসছি, which of the following was the seventh organ of the state according to Saptang principle of the state? সপ্তম ইন্দ্রিয় এর মধ্যে কোনটাকে বলা হচ্ছে? আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে, অপশন দেওয়া হচ্ছে এ ডিস্ট্রিক্ট, বি ফোর্ট, সি ফ্রেন্ড, ডি ট্রেজার। According to the Saptang theory of the kingdom, Shurid is the seventh organ of the kingdom. The king's friend, তাহলে অপশন হচ্ছে সি, the king's friend helped him in both peace and war. In this case, Kautilya distinguishes between simple and artificial friend. কৌটিল্যের অর্থশাস্ত্র আমরা জানি, সেই কৌটিল্য, মহান কৌটিল্য তিনি বলেছিলেন, তিনি বিভাজন করেছিলেন একটি একজন সহজ সরল এবং একজন ছলনাকারী, একজন যে আমাদের বন্ধুত্ব আমরা বজায় রাখি, দুজন এইভাবে তিনি ডিস্টিংগুইশ করেছিলেন, ভাগ করেছিলেন, একজন সরল বন্ধু এবং একজন যে ছলনাকারী বন্ধু। স্পন্টেনিয়াস ফ্রেন্ড আর বেটার দ্যান আর্টিফিশিয়াল ফ্রেন্ড, যারা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করবে আমাদের যে কোনো আনন্দে এবং যে কোনো শোকে, তারা কিন্তু আমাদের ছলনাকারী বা আমাদের আর্টিফিশিয়াল ফ্রেন্ডস যারা, তাদের থেকে সবসময়ই ভালো, এটা আমরা সকলেই জানি। দ্য ডিস্ট্রাকশন অফ আ কিং হুজ ফ্রেন্ডস আর গ্রিডি কাওয়ার্ডলি ইজ আনলাইকলি। তো ডিস্ট্রাকশন অফ আ কিং মানে আমাদের ধ্বংস বা পতন সেই সব রাজাদের বন্ধুদের আমরা দেখতে পাই যারা স্বার্থ পর এবং যারা লোভী। তো আমাদের জিকে সেশন, স্ট্যাটিক জিকে সেশন আজকে এখানেই শেষ হলো। হোপফুলি আমি বোঝাতে পারলাম, আমি যা যা আমি আপনাদের বললাম বা তোমাদের বলেছি আমি সমস্তটা আমি হোপফুলি ভালো করে বোঝাতে পেরেছি। এই সমস্ত আরও কিছু জিকের সম্ভার নিয়ে পরবর্তী ক্ষেত্রে আরও আসবো আশা রাখছি। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওকে, থ্যাংক ইউ, বাই।